স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এ বছর বাংলাদেশের অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে বিশ্বে। এ মাসেই আসতে পারে করোনা ভ্যাকসিন। তৃণমূলে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করছে সরকার। স্বাস্থ্যবিধির কড়াকড়িতেও বর্ণিল আতশবাজিতে 2021 সালকে বরণ, নতুন শুরুর আশা। করোনা মুক্তির আশায় নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। বিভিন্ন দেশে সীমিত আয়োজন। সুরক্ষিত সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা হক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবছর 50-এ পা দিল বাংলাদেশ। উদযাপন হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 30 লাখ শহীদের আত্মত্যাগে স্বাধীন হওয়ার 50 বছরেই বাংলাদেশের অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে সারা বিশ্বের। বিশ্ব নেতাদের উপস্থিতিতে 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে চায় সরকার। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, নতুন বছরে 14,000 গৃহহীন মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেয়া হবে। 1971 থেকে 2021 স্বাধীনতার 50 বছর। উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে ধাবমান বাংলাদেশের জন্য এ এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রত্যাশা আছে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ঘটা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের। তবে সবকিছু এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীও দেখিয়েছেন আসার আগ্রহ। পাকিস্তানিদের বর্বর আক্রমণে মুক্তিযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। এদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। কিন্তু 50 বছর পরে বাংলাদেশ অর্থনীতির সব সূচকে দুর্দান্ত অবস্থানে, প্রশংসায় সারা বিশ্ব। এ এক দারুণ অর্জন বলছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। তবে উন্নয়নকে টেকসই করতে জ্ঞানভিত্তিক জাতি গঠনে গুরুত্ব দেওয়ার তাগিদ তার। আমাদের সময় খুব কম মানুষের 2-3টি পোশাক ছিল, পায়ে একটা জুতো ছিল বা স্যান্ডেল ছিল। আমি যদি খালি সেদিক থেকে বিচার করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ কত দ্রুত কোন পর্যায়ে পৌঁছেছে। এই উন্নয়নের সঙ্গে, এই জিডিপি বৃদ্ধির সঙ্গে শিক্ষা সংস্কৃতির জিডিপি সমান্তরালে বৃদ্ধি করতে হবে। এই জিডিপি বৃদ্ধি না হওয়ার কারণে আজকে ভাস্কর্য ভাঙতে চাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই সামিল হতো উন্নত দেশের কাতারে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 30টা বছর তো আমাদের যে উন্নয়ন হওয়ার কথা ছিল তার 20 ভাগও হয়নি। একই অনুপাতে যদি উন্নয়ন হতো তো আমরা তো এখন সিঙ্গাপুরকে ছাড়িয়ে থাকতাম। গৃহহীন মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটাতে এবছরই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। ফেব্রুয়ারিতে শুরু হবে এই প্রকল্পের কাজ। যে বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা 14,000 মুক্তিযোদ্ধাদের উন্নত মানের বাড়ি, প্রত্যেকটা প্রায় 16 লক্ষ টাকার অধিক টাকা ব্যয় একটা করে বাড়ি, এটার ডিজাইন নীতি সবই খুবই উন্নত মানের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত হয়েছে বিশেষ মন্ত্রিসভা কমিটি। দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, তাই স্বাধীনতার চেতনা ও দেশবিরোধীদের ষড়যন্ত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুবর্ণ জয়ন্তীতে বছর জুড়ে নেওয়া হবে নানা উদ্যোগ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সুখবর, এ মাসের শেষেই দেশে আসতে পারে করোনা ভ্যাকসিন। এমন দুর্যোগ মোকাবেলায় তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। 8 বিভাগে আধুনিক ক্যান্সার হাসপাতাল এবং প্রতি জেলায় পিসিআর ল্যাব, আইসিইউ ইউনিট, বয়ন ইউনিট প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করা হয়েছে এবছর। এছাড়া সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনতে মহাখালীতে হবে বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী। করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়েছে দেশের স্বাস্থ্য খাতের নানা অসঙ্গতি। দুর্নীতি আর অব্যবস্থাপনার যেসব অভিযোগ উঠেছে তা খণ্ডাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। উদ্দেশ্য টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা।
বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। নতুন বছরে দেশের স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে বড় সুখবর, এ মাসেই পাওয়া যাবে ভ্যাকসিন। শুরুর দিকে 4.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। আশা করছি শুরুতেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব এবং আপনারা জানেন যে বিশ্বের কয়েকটি দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং আমরা যে ভ্যাকসিন সরাসরি ক্রয় করেছি 3 কোটি ডোজ এবং এটা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটিজে যে আরো 20% পপুলেশনের জন্য যে ভ্যাকসিন আসবে, মোটামুটি আমরা 4.5 কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা আমাদের ইতিমধ্যে হয়েছে। নতুন বছরের স্বাস্থ্য খাতে আছে আরও বেশ কিছু আশার খবর। সারা দেশের জেলা হাসপাতালগুলো শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি হাসপাতালে বাড়বে শয্যা সংখ্যা, স্থাপিত হবে কোভিড আইসোলেশন ইউনিট, আইসিইউ ইউনিট, সংক্রমণ প্রতিরোধ বিভাগ। এছাড়া অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, বার্ন ইউনিট প্রতিষ্ঠা এবং বর্জ্য ব্যবস্থাপনাও শক্তিশালী করা হবে। ঢাকা মেডিকেল কলেজকে 5,000 শয্যায় উন্নীত করা, 8 বিভাগে আধুনিক ক্যান্সার হাসপাতাল এবং মহাখালীতে বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী করার কাজও শুরু হবে এবছরেই। এছাড়া মানসিক হাসপাতাল, আমাদের যেটা পাবনায় মানসিক হাসপাতাল রয়েছে, সেটাকেও আরো সম্প্রসারণ করে আধুনিকায়ন করা এবং সেটাকে আরো জোরদার শক্তিশালীকরণ, এই প্রকল্পটা নিয়েও আমরা কাজ করছি। আমরা আরো কাজ করছি আমাদের মহাখালী এলাকায় যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে অর্গানাইজ করে একটা বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী প্রতিষ্ঠা করা, এই ধরনের একটা প্রকল্প নিয়েও আমরা পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সংকট কাটাতে স্বাস্থ্য খাতে প্রায় 50,000 জনবল নিয়োগের সুখবরও আসতে পারে এবছর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে আরো যা থাকছে। দেশে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন শেষ হয়েছে। মার্চের মধ্যে সব দুর্গম এলাকায় নিশ্চিত হবে বিদ্যুৎ সুবিধা। কফি কমফোর্টের একটু উষ্ণতা। করোনা মহামারীর ভয়াবহতাকে পেছনে ফেলে বিশ্বের সাথে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো বাংলাদেশ। স্বাস্থ্যবিধি মানতে নানা নিষেধাজ্ঞার মাঝেও আতশবাজি, আলোকসজ্জা আর ফানুস উড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে 2021 সালকে বরণ করে নেওয়া হয়। নতুন বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের প্রথম প্রহরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ির ছাদে অবস্থান নেয় মানুষ। এক একটি ছাদ থেকে একের পর এক আকাশে ছুটে যেতে দেখা যায় বর্ণিল আতশবাজি। এর পাশাপাশি কেউ উড়িয়েছেন ফানুস। কোনো কোনো ছাদে ছিল গান বাজানোর ব্যবস্থা। করোনা পরিস্থিতির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভবনের ছাদে উৎসব আয়োজন ও আতশবাজি ফোটানোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা খুব একটা মানতে দেখা যায়নি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন শুরুর আশায় নতুন বছরকে বরণ করে নিয়েছেন সবাই। করোনা মহামারীর ভয়াবহতাকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যেই বিশ্বে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে বিশ্বজুড়েই করোনা সতর্কতা মেনে চলছে উৎসব। সংক্রমণের ভয়াবহতা বেশি এমন অনেক দেশই বাতিল করেছে বর্ষবরণের নানা আয়োজন। প্রথম দেশ হিসেবে ইংরেজি নতুন বছর 2021কে বরণ করল নিউজিল্যান্ড। করোনা সংক্রমণ রোধে বাড়তি সতর্কতায় পালিত হয় বর্ষবরণ উৎসব। মাত্র 5 মিনিটের আতশবাজির আয়োজন করা হয় ওকল্যান্ডের হারবার ব্রিজে। বিভিন্ন পর্যটন এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। নিউজিল্যান্ডের পরপরই 2021কে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো এবছরও সিডনিতে চোখ ধাঁধানো আতশবাজির আয়োজন করে দেশটি। তবে প্রতিবারের মতো এই দৃষ্টিনন্দন আতশবাজি উপভোগ করতে ছিল না হাজারো মানুষের ভিড়। করোনায় সরকারের নানা নিষেধাজ্ঞার কারণে অনেকটাই ফাঁকা ছিল সিডনির হারবার এলাকায়। তবে মনোমুগ্ধকর আতশবাজি দিয়ে 2021কে স্বাগত জানালো হংকংবাসী। দেশটিতে করোনা স্বাস্থ্যবিধির কড়াকড়ি থাকলেও
অন্যান্য দেশের মতো ততটা সীমিত ছিল না আয়োজন। প্রতি বছরের মতো এবারও দেশের বাইরে থেকে দর্শনার্থীরা যোগ দিচ্ছেন এই জমকালো অনুষ্ঠানে। তাইওয়ানেও দেখা মিলেছে দৃষ্টিনন্দন আয়োজনে। আতশবাজি আর লাইট শোর মাধ্যমে 2020কে বিদায় জানায় তাইওয়ানের জনগণ। রীতি অনুযায়ী প্রেসিডেন্টের বাসভবন থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা, যদিও সেখানে আরোপিত ছিল করোনার বিধিনিষেধ। তবে বর্ষবরণের আয়োজন থেকে বঞ্চিত দ্বিতীয় ধাপে সংক্রমণের বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। নতুন বছরকে স্বাগত জানানোর বদলে নতুন করে কড়াকড়ি আরোপে গৃহবন্দী যুক্তরাজ্যের 2 কোটি মানুষ। জনসমাগম বাতিলের পাশাপাশি আতশবাজি বেচাকেনা নিষিদ্ধ করে জার্মানি। করোনার কারণে বড়দিনের আনন্দ বিসর্জ দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। Und so wird es auch noch eine ganze Weile bleiben. Es wird noch eine ganze Zeit an uns allen liegen. অবশ্য সংক্রমণ বাড়লেও বর্ষবরণ আয়োজনে ব্যস্ত ইতালির মানুষ। বড় কোনো উৎসব না হলেও বাড়তি উৎসব আয়োজনে কোনো নিষেধাজ্ঞা দেয়নি দেশটির সরকার। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের বর্ষবরণ আয়োজন সম্পর্কে আরো খবর জানাতে এবার নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, করোনা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরেকটি নতুন বছরে পদার্পণ করলাম। এই অবস্থায় আসলে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে কিভাবে বর্ষবরণ হলো এবং সেখানকার আয়োজন কেমন ছিল এবার? আপনারা দেখছেন যে আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের সবচেয়ে জনবহুল এলাকা টাইম স্কোয়ারে, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ লোক আজকে 31 নাইটে জড়ো হয়। কিন্তু আজকে এখানে কোনো আমি টাইম স্কোয়ার থেকে প্রায় অনেক দূরে প্রত্যেকটা রোড বন্ধ করে দিয়েছে পুলিশ, এবং যেখানে লোকজন জড়ো হচ্ছে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেও আবার পুলিশ সরিয়ে দিচ্ছে, এবং সেটা প্রত্যেকটা প্রায় কয়েক মাইল জুড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, লোকজনকে জড়ো হতে দিচ্ছে না। কিন্তু তারপরে হাজার হাজার তরুণ তরুণী আশেপাশের যেখানে সুযোগ পাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, এবং তারা নববর্ষকে বরণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে, নাচ গান করছে। কিন্তু পুলিশ যেখানে পাচ্ছে সেখানে সরিয়ে দিচ্ছে, সেখানে ব্যারিকেড দিয়ে দিচ্ছে। কারণ আপনি যেমনটা জানেন যে গত থ্যাঙ্কস গিভিং ডে এবং খ্রিসমাস ডে উপলক্ষে যে যত মানুষ জড়ো হয়েছিল টাইম স্কোয়ারে, সেখান থেকে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, এবং আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা প্রথম ধাপ ছাড়িয়ে গেছে এই যুক্তরাষ্ট্র। সে কারণে এইবার গত 3 দিন থেকে পুলিশ এবং প্রশাসন বারবার জনগণকে বলছে কেউ যেন এবার কোথাও ঘরোয়া বা ঘরোয়ার বাইরে কেউ যেন জড়ো নয়। তারপরে আপনি যেমনটা দেখছেন যে এখানে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে, কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে। কিন্তু তাদের যে মনের আবেগ, তাদের আমি এখানকার নিউ ইয়র্ক পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, এবং এখানকার কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছি। তারা যেমনটা বলেছেন যে 2020 তাদের জন্য হয়তো ভালো করে কিছু করেনি, কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 2021 সাল থেকে আমেরিকার ভাগ্যে ভালো কিছু ঘটবে। কারণ আপনি যেমনটা জানেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে টিকা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, এবং জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিন সম্পন্ন হবে। তখন হয়তো যুক্তরাষ্ট্রবাসী তাদের সেই আবার আগের সেই সুন্দর আমেরিকাকে ফিরে পাবে। যুক্তরাষ্ট্র থেকে সেখানকার বর্ষবরণের আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM সোলাইমান। মেট্রো রেল, পদ্মা সেতু সহ একসাথে চলছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কর্মযজ্ঞ। কয়েক বছর আগে যা ছিল স্বপ্ন, শিগগিরই দৃশ্যমান হবে সেগুলো। সুফল পেতে শুরু করবে দেশ। যোগাযোগ ও অর্থনীতিতে আসবে বিশাল পরিবর্তন। পরিকল্পনা মন্ত্রীর আশা, এমন উন্নয়নে বিশ্বকে অবাক করে দেবে বাংলাদেশ। করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, তার প্রভাব পড়ে পদ্মা সেতুর নির্মাণ কাজেও। সব বাধা পেরিয়ে দৃশ্যমান হয়েছে 6.15 কিলোমিটার সেতু। মূল সেতুর 91 কাজ শেষ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 82.5 2022 সালে এটি চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। সবচেয়ে অহংকারের দিক, বাংলাদেশ সরকারের 30,000 কোটি টাকায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। 2001 সালের 4 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2007 সালে 10,162 কোটি টাকার প্রকল্প একনেকে পাশ হয়। সেটি বেড়ে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি হবে 1 থেকে 1.5 ভাগ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2 ভাগের বেশি। এই সেতুর মাধ্যমে মংলা ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে যুক্ত হবে রাজধানী, এবং সরাসরি যোগাযোগ স্থাপিত হবে চট্টগ্রামের সাথে। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 39,258 কোটি 13 লাখ টাকা ব্যয়ে 173 কিলোমিটার রেলপথ প্রকল্পেরও অগ্রগতি হয়েছে 31%।
দ্রুতগতিতে আধুনিক যান মেট্রো রেলও নগরবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবছরই চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল অংশ। 20 কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 38 মিনিট। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 53 ভাগের বেশি। এ মাসে মেট্রো রেলের 5টি কোচ দেশে আসার কথা রয়েছে। আপাতত 5টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালানো হবে। মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত মূল সড়ক ধরেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। সারি সারি পিয়ারের উপর একের পর এক বসছে ভায়াডাক্ট। এর মধ্যে আগারগাঁও অংশে 11 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ শেষ হয়েছে। মতিঝিল অংশেও চলছে ভায়াডাক্ট নির্মাণ। এর সঙ্গে সমান তালে এগিয়ে চলছে রেল লাইন বসানোর কাজ। রেল লাইন বসানো হয়েছে এখন পর্যন্ত 5 কিলোমিটারের বেশি। আগারগাঁও অংশে 9টি স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকিগুলোর নির্মাণ শেষ হবে। মতিঝিল অংশেও চলছে স্টেশন নির্মাণের কাজ। দেশের সবচেয়ে ব্যয়বহুল ও প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনায়। এর ব্যয় ধরা হয়েছে 1,13,000 কোটি টাকা। 90% অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া। করোনাকালে অনেক প্রকল্প গতি হারালেও বাধাগ্রস্ত হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি 30 ভাগের বেশি। এই কেন্দ্রে 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিট 2023 সালে এবং দ্বিতীয় ইউনিট 2024 সালে উৎপাদনে যাওয়ার কথা। 1961 সালে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2017 সালে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে 3.5 কিলোমিটারের বঙ্গবন্ধু টানেল। এর ব্যয় ধরা হয়েছে 9,880 কোটি টাকা। চীনের অর্থায়নে নির্মাণ করছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। এই প্রকল্পের অগ্রগতি হয়েছে 61 ভাগ। এরই মধ্যে নদীর তলদেশে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ 2টি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন করা হয়েছে। দ্বিতীয় টিউবের খনন কাজও চলছে। 2 মুখের সড়ক ও ওভারপাস নির্মাণ করা হচ্ছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য। 45% কাজ শেষ হয়েছে দোহাজারী রামু কক্সবাজার ঘুমধুম রেল লাইন প্রকল্পের কাজ। 18,034 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে $150 কোটি ঋণ চুক্তি হয়। 2022 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত অংশ এর আগেই শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। দেশে এরই মধ্যে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন শেষ হয়েছে। গ্রিড এলাকায় যে কেউ চাইলেই পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ। আর আসছে মার্চের মধ্যে সব দুর্গম এলাকায় নিশ্চিত হবে বিদ্যুৎ সুবিধা। এর মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। বিগত এক যুগে বিদ্যুতের আলো পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। খাল, বিল আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে দুর্গম পাহাড়েও পৌঁছে গেছে বিদ্যুৎ। 1962 সালে বিদ্যুতের সাথে পরিচিত হলেও রাঙামাটির এই পাহাড়ের বাসিন্দাদের বিদ্যুতের আলো পেতে অপেক্ষা করতে হয়েছে 50 বছর। আধার কেটে এই জনপদে আসা বিদ্যুতের আলোয় দেশের উন্নয়নের মূল স্রোতে মিশে গেছে পাহাড়বাসী। নারীদের দৈনন্দিন যে কার্যক্রমগুলো করে সেগুলো একটু সাশ্রয় হয়েছে। সাশ্রয় এই কারণেই তারা বিদ্যুতের মাধ্যমে মোটর দিয়ে পানি তুলতে পারতেছে। কেবল দুর্গম পাহাড়ি জনপদই নয়, বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে চরাঞ্চল, হাওর বাওর, বিল সব এলাকা। সমতল এলাকায় বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা আশায় ঘুরে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী শিল্পগুলো। কারেন্টের মেশিনের কাজ কাম করে আমরা ভালো সুবিধায় আছি। আগের সেই ইনকামও ভালো হয়। হাতে কাজ করলে খুব কষ্ট হইতো, এখনকার তেমন একটা কষ্ট হয় না। মোটামুটি সংসার আল্লাহ দিলে ভালোই চলতেছে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে গেল মাসে দেশের গ্রিড এলাকার সকল গ্রাহকের জন্য নিশ্চিত হয়েছে বিদ্যুৎ সুবিধা। আর অত্যন্ত দুর্গম এলাকায় 1025 গ্রামে থাকা 2.5 লাখ গ্রাহককে আগামী মার্চের মধ্যে আনা হবে বিদ্যুতের সুবিধার আওতায়। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমাদের ইস্তাহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, নির্বাচনী ওয়াদা ছিল 2021 সালের মধ্যে সবার ঘরে আমরা আলোকিত করব, এবং সেটাকে ধরে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ এখন 100% বিদ্যুতায়নে হয়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পর এবার দাম কমানো আর সরবরাহ ব্যবস্থার মান বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বই উৎসবের উদ্বোধনীতে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময় মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ও সমাবেশ এড়িয়ে সংশ্লিষ্টদের বই বিতরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে 2009 সাল থেকে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। টানা 11 বছর ধরে গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনার কারণে এবারে চিত্র ভিন্ন। উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে 15 জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এ সময় আরও বাড়তে পারে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা। এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বাসায় থাকা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের জন্য করণীয় ঠিক করতে নেওয়া হচ্ছে মনোবিদদের পরামর্শ। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের জন্য বর্তমান অবস্থা মোকাবেলায় ব্যবস্থা করা হচ্ছে প্রশিক্ষণের। করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে বই উৎসব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। পাঠ্যপুস্তক ছাপানো এবং বিতরণের ব্যবস্থা করা এটা একটা কঠিন কাজ, দ্রুহ কাজ। করোনায় ঘরে থেকে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই ও খেলাধুলা করার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের সময় দিতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান। সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারাক্ষণ ঘরে বসে। আদালতের আদেশে স্থগিত থাকা সরকারি মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারির নতুন তারিখ 11 জানুয়ারি। এই বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, বয়সের ফাঁদে পড়ে যে বিপুল সংখ্যক শিশু স্কুল ভর্তির জন্য আবেদন করতে পারেনি, তাদের আবেদনও নেওয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি আবেদন করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি আবেদনের সফটওয়্যার আগামী 7 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলমান থাকবে। এর আগে গত 15 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন নেওয়া হবে। 30 ডিসেম্বর ছিল ভর্তি লটারির নির্ধারিত দিন। তবে নির্ধারিত শ্রেণীতে ভর্তি নির্ধারিত বয়সের চেয়ে কয়েকদিন কম হওয়ার কারণে বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিশু আবেদন করতে পারেনি। সংবাদে আরো যা থাকছে, জিডিপির হিসেবে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। রপ্তানি, রেমিটেন্স আর কৃষিতে সাফল্য, রিজার্ভ নতুন উচ্চতায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি মাথাপিছু জিডিপির হিসেবে পেছনে ফেলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতকে। রপ্তানি, রেমিটেন্স আর কৃষিতে অব্যাহত সাফল্যে মাথাপিছু আয় আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছবে নতুন উচ্চতায়। উপমহাদেশের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ আর লুটপাটে জন্মলগ্নে যার খেতাব ছিল তলাবিহীন ঝুরি। অন্যদিকে বাংলাদেশের 24 বছর আগে স্বাধীন হওয়া বিশাল আয়তন ও জনগোষ্ঠীর ভারত নানা প্রাকৃতিক সম্পদে ভরা। বয়সে নবীন আর প্রাকৃতিক সম্পদ কম হলেও শিশু ও মাতৃমৃত্যু, ক্ষুধাসূচক, দারিদ্র্য বিমোচন সহ নানা সূচকে ভারতকে আগেই ছাড়িয়েছে বাংলাদেশ। এবার মাথাপিছু জিডিপিতেও পেছনে পড়ছে উপমহাদেশের মোড়ল। আর সেই সুখবর মিলবে এবছরই। জিডিপির বিচারে পেছনে পড়বে বিশ্বের নামিদামি আরও কয়েকটি দেশ। আমার ধারণা, আমরা এর আগে যে গতিতে উঠেছিলাম
18-19 সালে সর্বোচ্চ গতি 8.5 আমাদের প্রবৃদ্ধি ছিল। এই বছর আমাদের ব্রেক থ্রু বছর, ট্রানজিশনের বছর, আমরা আবার সেই পুরনো ধাপে যেতে পারবো। স্বাধীনতার 50 বছর পূর্তির আগেই আরো বড় একটি মাইল ফলকে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে হচ্ছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির দ্বিতীয় মূল্যায়ন। মিলবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সুপারিশ। আর্থিক সামর্থ্যের কারণে সেই উত্তরণ, আমাদের ভঙ্গুরতাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সে কারণে এই উত্তরণ, মানব সম্পদের উন্নতি সে কারণে এই উত্তরণ, দেশের আত্মমর্যাদা বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এই কারণে যে দেশের সামর্থ্য আছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থার বিচারে 2021 সাল হবে বাংলাদেশের বহু অর্জনের। করোনার ক্ষত কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি, রেমিটেন্স, রপ্তানি, বিদেশি বিনিয়োগ সবই বাড়বে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ পৌঁছবে $50 বিলিয়ন মাইল ফলকের কাছাকাছি। এসব অর্জনের মাঝে নিহিত থাকবে 21 লাখ কর্মসংস্থান। আরো বেশি মানুষ আসবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়। মান বাড়বে শিক্ষা ও স্বাস্থ্য সেবার। দারিদ্র্যকে আরো আমরা বিষে নেমেছি, এইটাকে যাতে এই বছরে 18-17 কাছাকাছি যেতে পারি আগামী 2 বছরের মধ্যে। 30 সালের মধ্যে এটাকে 5-7 নামানোর আমাদের টার্গেট আছে। সরকার বলছে আর্থিক সহ বিভিন্ন খাতে স্বচ্ছতা নিশ্চিতে জোর দেয়া হবে। সার্বিকভাবে ব্যবসার পরিবেশ উন্নয়ন সূচক, সক্ষমতা সূচক সহ বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে উন্নতি করবে বাংলাদেশ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1850 সালে লন্ডনে প্রদর্শনের 170 বছর পর দেশে বোনা হচ্ছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। গবেষকরা দীর্ঘ 6 বছরের চেষ্টায় আবারও মসলিন বুনতে সফল হয়েছেন। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। গত 28 ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। 2014 সালে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প হাতে নেওয়া হয়। এর কঠিন ধাপ ছিল মসলিনের কাঁচামাল ফ্রুটিকার্পাস জাতের তুলা গাছের সন্ধান। ইতিহাস বিশ্লেষণ করে অনেক সন্ধানের পর 2017 সালে গাজীপুরের কাপাসিয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেলে এই গাছ। খবর পেয়ে গবেষকরা তুলার ধরন দেখে নিশ্চিত হন এ দিয়ে মসলিন কাপড় তৈরি করা সম্ভব। নতুন করে চরকা দিয়ে সুতা কাটা ও মসলিন তৈরির জন্য 40 জন তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয় 2 বছর, আর তাঁতপিট লুম চালানোর প্রশিক্ষণ দেয় 6 জনকে। মসলিনের কাপড় দেখতে ও সুতা সংগ্রহ করতে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম ভ্রমণ করেন একদল গবেষক। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে 6 জন তাঁতিকে দিয়ে কুমিল্লার চান্দিনায় 300 থেকে 400 কাউন্টের সুতা বানানো শুরু হয়। সেই সুতা দিয়ে সোনারগাঁয়ে বানানো হয় কাপড়। প্রায় 300 বছর পর সেই সুতা দিয়ে তৈরি করা হয় 6টি মসলিন শাড়ি, যার একটি উপহার দেয়া হয় প্রধানমন্ত্রীকে। প্রথমে 7 সদস্যের একটা কমিটি হয়েছিল, পরে এটা এক্সপ্যান্ড করে এটা একটা গুড টিম ওয়ার্ক। মানে আমাদের এই টিমটাতে ডাইভার্সিফাইড লোক আছে। যেমন আমাদের যে প্লান্ট মসলিনের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে মসলিন মানে কি এটা কাপড়, এবং অবশ্যই এটা 100% সুতা থেকে তৈরি হয়। প্রায় 20 মাস আগে মসলিনের 5টি নমুনা দিয়ে জিআই স্বীকৃতির জন্য আবেদন করে বাংলাদেশ। বেশ কয়েক মাস আগে স্বীকৃতি পেলেও গেল 28 ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ হয়। আমাদের কাছে এখন আছে কি গাছ আছে, আমাদের এক্সপার্ট লোক আছে, স্পিনিং করার যন্ত্র আছে, এবং বোনা রেখে দেয়। সুতা হলেই তো হবে না, সেটা ডিজাইন করা। এমন একটা শাড়ি বানানো হয়েছে যেটা 1710 সালে বানানো হয়েছিল, সেই ডিজাইন দেখে এই শাড়িটা বানানো হয়েছে। সরকারের পাশাপাশি মসলিন ফেরাতে কাজ করছে সৃজনশীল প্রতিষ্ঠান ড্রিক। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে 2 বছরের চেষ্টায় 300 কাউন্টের মসলিন শাড়ি বুনেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতি আলামিন। এখন 500 কাউন্টের একটি মসলিন শাড়ি বুনছেন তিনি। সরকার যদি এগিয়ে আসে আমি আরো ভালো কিছু করব। আমার অনেক ইচ্ছা, আশা, দেশের জন্য আমি একটা কিছু করার খুবই আশা। সরকারি ও বেসরকারি উদ্যোগে খুব শিগগিরই বাংলাদেশে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটি রাজবন বিহার এলাকায় বাড়ছে বানরের সংখ্যা। বানরের উপদ্রবে অতিষ্ঠ বিহারে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা। বানরগুলো প্রাকৃতিক বনাঞ্চলে দ্রুত অবমুক্ত করার কথা জানিয়েছে বন বিভাগ।
1974 সালে প্রাকৃতিক বনের মাঝে গড়ে তোলা হয় রাজবন বিহারটি। সে সময় কিছু বানর দেখা যেত ওই এলাকায়। ধীরে ধীরে রাঙামাটি শহরে গাছপালা উজাড় হয়ে গেলে বানরগুলো আশ্রয় নেয় রাজবন বিহারে থাকা গাছপালায়। বিহার হয়ে ওঠে বানরদের আশ্রয়স্থল। বানরের উপদ্রবে অতিষ্ঠ রাজবন বিহারে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা কেড়ে নিচ্ছে পূজার সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র। ময়লা ছিটিয়ে নষ্ট করছে বিহারের আশপাশ। ব্যাহত হচ্ছে বন বিহারের কার্যক্রম। বিভিন্ন সামগ্রীগুলো নিয়ে আসতেছেন, এদের মানে উৎপীড়নে এগুলা সঠিকভাবে আমাদেরকে দিতে পারতেছেন না। থলি বা কোনো জিনিস নিয়ে গেলে, ব্যাগ নিয়ে গেলে ওগুলো কেড়ে নেয়। এমন হিংস্র হয়ে গেছে, কি করব এখন আমরা বলতে পারছি না। বন বিভাগ বলছে মূলত খাদ্য সংকটের কারণেই বানরগুলো হিংস্র হয়ে উঠছে। প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। যদি সম্ভব হয় তাহলে আমরা এটাকে এখান থেকে আমাদের যে বিভিন্ন রকম বনাঞ্চল আছে সেই বনাঞ্চলকে এগুলোকে অবমুক্ত করার আমরা চেষ্টা চালাবো। সংখ্যা বাড়লেও পর্যাপ্ত খাবার পাচ্ছে না বানরগুলো। বিহার থেকে যে খাবার দেয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে বরগুনায় যাত্রা শুরু করল উপমহাদেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। ও বর্তমানে প্রচলিত 100 ধরনের নৌকা স্থান পেয়েছে এই জাদুঘরে, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে নানা ধরনের নৌকা সম্পর্কে ধারণা দেবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে এ বিশেষ জাদুঘর। নৌকার আদলেই নকশা করা হয়েছে জাদুঘরের মূল ভবন। জাদুঘরে স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের বিলুপ্ত হয়ে যাওয়া এবং এখনও প্রচলিত অন্তত 100 ধরনের নৌকা। এসব নৌকার প্রতিকৃতির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম দেশের নৌকার বৈচিত্র্যময় ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে বলে আশা কর্তৃপক্ষের। দেশের প্রথম আকর্ষণীয় নৌকা জাদুঘর বরগুনায় স্থাপন হওয়ায় খুশি স্থানীয়রা। এটা একটি অসাধারণ কাজ হয়েছে। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা ঐতিহ্যের প্রতীক, নৌকা গৌরবের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। আমরা সবাই এখানে আসছি, এটা একটা মানে আমাদের স্মৃতিস্বরূপ, তবে আমরা খুব ভালো লাগতেছে। নদীমাতৃক বাংলাদেশে একসময় অনেক রকমের নৌকা ছিল। এক একটি নৌকা এক একটি অঞ্চলের ঐতিহ্য বহন করত। আগামী প্রজন্মের কাছে সেই ঐতিহ্য ও নৌকা কেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন, বলছে জেলা প্রশাসন। যেটি উপমহাদেশের প্রথম নৌকা জাদুঘর, এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে জানতে পারবে এবং আমাদের নদী ও নৌকা সম্পর্কে ধারণা পাবে। এখানে একটি রিসার্চ সেন্টারও থাকবে, যে কোনো নদী গবেষক অথবা নৌকা গবেষক এখানে এসে গবেষণা করতে পারবে। নৌকা জাদুঘরের সংরক্ষণ ও উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ ও ব্যবসায়ী সমিতি। এই নৌকা অবশ্যই টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি কিছু করিবে না করি, এই নৌকার পিছিয়ে আমি আজীবন লেগে থাকবো যতদিন জীবিত থাকবো। 8 অক্টোবর শুরু হয় নৌকা জাদুঘরের নির্মাণ কাজ। আগামী 10 জানুয়ারি এটি খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। নৌকা জাদুঘরটি বরগুনার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে বলে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2020-এ স্থগিত হচ্ছে অনেকগুলো আসর, সে কারণেই বাড়তি আগ্রহ 2021 নিয়ে। এবছর হোম অ্যাওয়ে মিলিয়ে মোট 8টি সিরিজ খেলবে জাতীয় ক্রিকেট দল। এর বাইরে রয়েছে এশিয়া কাপ ও টি20 বিশ্বকাপের চ্যালেঞ্জ। ফুটবলে ঘরের মাটিতে অপেক্ষা সাফ চ্যাম্পিয়নশিপের। এছাড়া রমজানা লক্ষ্যভেদ অপেক্ষার তালিকা টোকিও অলিম্পিক। করোনাকাল কেড়ে নিয়েছে 2020-এর বড় সব ক্রীড়া ইভেন্ট। কোভিডের দুর্দিন শেষ হয়নি, তবু নতুন বছরের নতুন চ্যালেঞ্জ নেবে ক্রীড়া অঙ্গন। সেই চ্যালেঞ্জ ঠিকঠাক উতরে গেলে উৎসবের রঙে রঙিন হতে যাচ্ছে 2021-এ স্থগিত অলিম্পিক। ইউরোর সঙ্গে টি20 বিশ্বকাপও যে অনুষ্ঠিত হবে এই বছর। নিউ নরমালে কম বেশি অভ্যস্ত পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনও মানিয়ে নিচ্ছে ধীরে ধীরে। হাতের নাগালে কোভিড ভ্যাকসিন, তাতে গতি ফিরবে খেলাধুলায়। স্থগিত সব মেগা ইভেন্ট পিছিয়ে চলে এসেছে 2021-এ। নতুন বছরে তাই ব্যস্ততা অনেক বেশি। স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কিভাবে হবে অ্যাথলিটদের মিলন মেলা? টোকিও অলিম্পিক কি ছড়াতে পারবে রোমাঞ্চ?
জমকালো না হলেও 200-র বেশি দেশের 11,000 অ্যাথলিট দিয়ে দ্য বিগেস্ট শো অন আর্থ করোনাকালে খুলে দিবে নতুন দুয়ার। জুলাই আগস্টের অলিম্পিক নিয়ে আগাম উত্তেজনা ক্রীড়াপ্রেমীদের। ইউরোপ আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই এবছরে ফুটবলকে জমিয়ে রাখবে নিঃসন্দেহে। পরিবর্তিত সূচিতে জুন জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকা, দুই মেগা ইভেন্টে রঙিন হবে দ্য বিউটিফুল গেম। ইউরোপিয়ান ক্লাব ফুটবল চলবে আপন গতিতে। ক্লোজড ডোর ম্যাচ থেকে বেরিয়ে আসার সময় বোধহয় ঘনিয়ে এসেছে। এরই মধ্যে সীমিত দর্শক নিয়ে ম্যাচ হচ্ছে অনেকখানি। কোভিডের বিরুদ্ধে লড়াই এবছর গ্যালারিও তো পূর্ণ হতেই পারে। ক্রিকেটের দ্বিপক্ষীয় সিরিজের চাপ বাড়বে নিঃসন্দেহে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে সুপার লিগ যার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আগে ভাগে। ভারতে অক্টোবর নভেম্বরে জমবে টি-20 বিশ্বকাপ। এর আগে এশিয়া কাপের অপেক্ষা শ্রীলঙ্কার মাটিতে। টেনিসে এবছর ফিরতে চাইবে পুরনো চেহারায়। গত বছর উইম্বলডন বাতিল ছিল আলোচিত ঘটনা। সময়ের হেরফের হলেও এবারে বোধহয় 4 গ্র্যান্ড স্লাম কোর্টে গড়াবে ঠিকঠাক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া 2 আসরে সিনিয়র জুনিয়র কম্বিনেশন গড়ে উঠেছে, যা কাজে লাগবে নতুন বছরে আন্তর্জাতিক সার্কিটে। করোনা মহামারীর ক্ষতি পুষিয়ে টাইগাররা সাফল্য পাবে 2021 সালে, বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশার সুমনের। ব্যস্ত সময় আর করোনা প্রোটোকলের চ্যালেঞ্জে নতুনদের উঠে আসা নির্ভর রাখছে নির্বাচকদের। উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত কিছু দিয়েই নতুন বছর শুরু করার প্রত্যাশা টাইগারদের। নিউ নর্মালে উইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর। লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কেমন করবে বাংলাদেশ? পরিবর্তিত প্রেক্ষাপটে বছরের ব্যস্ত সূচিতে চ্যালেঞ্জ আরও বেশি। সেই যাত্রায় কোন ছকে এগোবে ম্যানেজমেন্ট? তারুণ্য আর অভিজ্ঞতার রসায়ন দেখা গেছে ঘরোয়া 2 আসরে, যা নিঃসন্দেহে স্বস্তির। আসছে বছর হবে মনে রাখার মতো, সেই বিশ্বাস নিয়ে 2021 শুরুর প্রত্যয় নির্বাচকদের। আশা করছি এই বছরটা সম্পূর্ণ অন্যরকম হবে। 2021 সালটা আমাদের দলটা এখন বেশ ভালো, বেশ গুছিয়ে উঠেছে। নতুন এবং পুরনোদের মধ্যে খুব ভালো একটা সমন্বয় গড়ে উঠেছে। কিছু এক্সাইটিং নতুন খেলার আমরা পেয়েছি, যাদেরকে নিয়ে মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ ভালো কিছু আমরা আশা করতেই পারি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে সুপার লিগ দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। তারপর আছে টি-20 বিশ্বকাপ। এশিয়া কাপও রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায়। বছর জুড়ে দম ফেলার সুযোগ নেই টাইগারদের। ইনজুরি সংখ্যা, অফ ফর্ম আর করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় 3 ফরম্যাটের জন্য বড় পুল হতে পারে একমাত্র সমাধান। এই বছর আমরা পূর্ণাঙ্গ দলটা নিয়ে খেলতে পারবো, যেটা খুব বড় খবর বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং আমি আশাবাদী সামনের বছরটা হয়তো আমাদের জন্য খুব ব্যস্ত সময় কাটবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের পারফরমেন্সটা কিন্তু এই বছর অনেক ভালো হবে বলে আমার বিশ্বাস। আন্তর্জাতিক অঙ্গনের সাথে ঘরোয়াতেও ব্যস্ত থাকতে চান নির্বাচকেরা, যে ব্যস্ততা মিস করেছেন 2020 সালে। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ছুটোছুটি করতে চান ক্রিকেটার বাছাইয়ের কাজে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাকালে ভিনদেশে যাওয়া মানা, কিন্তু পাখি তো আর সীমান্ত বাধা মানে না। খাবারের সন্ধানে এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4টি লেকে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখি। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষকরা বলছেন, এবছর ক্যাম্পাসে 7,000-এরও বেশি পাখি এসেছে। প্রতি বছর 5 প্রজাতির স্থলে এবার 12 প্রজাতির হাঁস পাখি এসেছে ক্যাম্পাসে। করোনার কারণে এবছর হচ্ছে না পাখি মেলা। প্রতিবছর শীতের এই সময়টায় পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবার করোনার কারণে অনেকটা জনমানব শূন্য পরিস্থিতিতে আরও অবাধ হয়েছে পাখির বিচরণ। গবেষকেরা বলছেন, ক্যাম্পাসে গত বছরের শুমারিতে 5,000-এর কিছু বেশি পাখি রেকর্ড করা হয়, কিন্তু এবার 4টি লেকের মধ্যে সবচেয়ে বেশি পাখি এসেছে দক্ষিণের লেকে। গ্রেটার স্কাউপ, আফ্রিকান কম্বোডাক, নাকাতা খুন্তে হাঁস, জিরিয়া, ভূতি হাঁস, লেঞ্জা হাঁস সহ প্রায় 7,000-এরও বেশি পাখির বিচরণ এখন জাহাঙ্গীরনগরে। যদিও ছোট সরালি, শামুকখোল, জলপিপি সারা বছরই থাকে ক্যাম্পাসে। 20 বছর আগে ছিল এ ধরনের বেশ কিছু প্রজাতি দেখা যাচ্ছে। সাধারণত আমরা ক্যাম্পাসে প্রতি বছর 5 থেকে 6 প্রজাতির হাঁস জাতীয় পাখি দেখতে পাই। তবে এবার মোট 12 প্রজাতির হাঁস জাতীয় পাখি এখানে এসেছিল, এবং এদের মধ্যে বেশ কিছু পাখি যেমন কমন টিল, আফ্রিকান কম ডাক, তারপর এদিকে স্কার্ফ ডাক,
এগুলো আসলে বহু বছর পর ক্যাম্পাসে ফিরে এসেছিল। তীব্র শীত থেকে বাঁচতে প্রতি বছরই 1000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলে উড়ে আসে পরিযায়ী পাখিরা। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে দেখা মেলে এদের 70 প্রজাতির। সারা বছরই বেশ কিছু প্রজাতির পাখি তারা এই ক্যাম্পাসে এসেছে, অনেক সময় থেকেছে, তারা বাচ্চা তুলেছে, ছানা তুলেছে। এটি আমরা আগে অনেক পাখির ক্ষেত্রেই দেখিনি। জলমুরগি তার মধ্যে অন্যতম। এছাড়া যে সরালি পাখিটি আমরা দেখে থাকি, এই সরালি পাখিও কিন্তু এবছর অধিক সংখ্যক ছানা তুলেছে এই ক্যাম্পাসে। এবছর মহামারীর কারণে হচ্ছে না 20 বছর ধরে চলে আসা পাখি মেলা। ক্যাম্পাস বন্ধ, তাই দর্শনার্থীদের প্রবেশও রয়েছে নিষেধাজ্ঞা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবছর বাংলাদেশের অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে বিশ্বের। এ মাসেই আসতে পারে করোনা ভ্যাকসিন, তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করছে সরকার। স্বাস্থ্যবিধির কড়াকড়িতেও বর্ণিল আতশবাজিতে 2021 সালকে বরণ, নতুন শুরুর আশা। করোনা মুক্তির আশায় নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব, বিভিন্ন দেশে সীমিত আয়োজন। কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।